উফ, মনে হচ্ছে সূর্য হিটারের সুইচটা দিয়ে কোথায় চলে গেছে। এত গরম বাপের জন্মেও পড়েনি। উফ, কি গরম! বুঝলে মা, এই গ্রামের নাম শীতনগরী না হয়ে উষ্ণনগরী হওয়া উচিত ছিল। আরে চন্দ্রার মা, মোহন আসেনি এখনো? না গো, ছেলেটা 4-5 দিন বলে গিয়েছিল, আজকে 8 দিন হয়ে গেল। জানি না মালিক ওকে কত না খাটাচ্ছে। এত গরম পড়েছে, কি যে খাওয়া দাওয়া করছে ছেলেটা কে জানে। গরমের জন্য শীতনগরী গ্রামে সবাই খুব বিরক্ত ছিল। পরিবার গরিব ছিল বলে মোহন শ্রমিকের কাজ করত। তাই সে 8 দিন ধরে ঢোলকপুর গ্রামে জমিদারের বাড়িতে কাজ করছে। ওখানে একজন বৃদ্ধ শ্রমিকের সাথে মোহনের আলাপ হয়। একদিন ওই বৃদ্ধ অসুস্থ হলে মোহন ওর কাজগুলো করে দেয়। এই দেখে ওই বৃদ্ধ শ্রমিকের চোখে জল এসে যায়। এরপর বেশ কিছুদিন ধরে মোহনই ওই বৃদ্ধর সমস্ত কাজ করে দেয়। বাবা মোহন, তুমি এতদিন ধরে আমার এত সাহায্য করলে, আমার এত খেয়াল রাখলে। আমি যদি কিছু বলি কিছু মনে করবে না তো বাবা? না না কাকা, বলুন, আমি তো আপনার ছেলেরই মতো, আপনি নির্দ্বিধায় বলুন। দেখো বাবা মোহন, আমার তো অনেক বয়স হলো। আমার মেয়ের কুসুমের জন্য আমার অনেক চিন্তা হয়। আমার কিছু হয়ে গেলে তখন ওর কি হবে? আর বাবা মোহন, তুমি তো বেশ কিছুদিন ধরে আমার মেয়ে কুসুমকে দেখছই। তুমি তো জানো ও বুদ্ধিমতী, তাছাড়া ও বাড়ির সব কাজ করতে পারে। তাই তুমি যদি ওকে বিয়েটা করতে পারো। না না, আমি জোর করছি না, তোমাকে নিজের মনে হলো তাই আর কি বললাম। হ্যাঁ কাকা, আমি জানি কুসুম খুব ভালো মেয়ে। ঠিক আছে, আমি বাড়ি ফিরি, তারপর আমি বাড়িতে গিয়ে ওর ব্যাপারে কথা বলবো। মোহনবাবু, রাস্তায় খাবার জন্য কিছু রুটি তরকারি আর আচার দিলাম, খেয়ে নেবেন। এরপরে মোহন একটু হেসে ওর হাত থেকে খাবারটা নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বলে। আরে বাবা, না জেনে বিয়ে থাওয়া করতে নেই। এখন আবার চোর বদমাস মেয়েদের সংখ্যা বেড়ে গেছে। আর দিনু আর ওর মেয়েকে তো আমরা চিনিও না। মা, কুসুম খুব ভালো মেয়ে, আমি কিছুদিনেই বুঝে গেছি। ওরা খুব সরল লোক। হ্যাঁ, একবার দেখা করা যাক। দেখা করতে আপত্তি কোথায়? আর আমরাই বা কোন সব বড় লোক যে একটা বড় লোক ঘরে মেয়ে নিয়ে আসবো? মেয়ে যদি ভালো হয় তাহলে যে কোনো ঘরকেই স্বর্গ বানিয়ে দিতে পারে। কে বলতে পারে কুসুমও হয়তো এই ঘরের লক্ষ্মী হয়ে এলো। মোহনের বলাতে ওর পরিবাররা এসে কুসুমকে দেখে আর কুসুমের বাবাও যথাসাধ্য ওদের আপ্যায়ন করে। কুসুম দেখতে এত সুন্দরী ছিল যেন পাকে পদ্ম ফুল। দেখেই কুসুমকে সবার পছন্দ হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই খুব সাধারণভাবে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। প্রচণ্ড গরম, তার মধ্যে বাড়িতে একটাই পাখা। মোহনের বিয়ের পর জানকী দেবী ওই ঘরটাকেই ওদেরকে দিয়ে দেয় আর জানকী দেবী তার স্বামী আর মেয়েকে নিয়ে বারান্দায় ঘুমায়। এমন একদিন রাতে, মা, খুব গরম লাগছে, মনে হচ্ছে হাওয়াও হাওয়া লাগাতে গেছে। পাখাটাও কি চলছে? ওটারও তো মরার সময় হয়ে গেছে। আর ছেলে বৌমা তো অত কম হাওয়ার মধ্যেই শুয়ে থাকে। কি গরম রে বাবা! উফ, গা দিয়ে তো ঝর্ণার মতো ঘাম ঝরছে। এই গরম আর সহ্য হচ্ছে না। যা গিয়ে স্নান করে নে, তাহলে ঠান্ডা লাগবে। এখন তো গরমে জল ফুটছে, সকালে নয় কুয়োর ঠান্ডা জল এনে দেবো, তখন না হয় স্নান করবে ও। যা গরম পড়েছে। কুসুম ঘর থেকে সব কথাই শুনছিল, কিন্তু মোহন সারাদিন ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু কুসুমের গরমের জন্য ঘুম আসছিল না। পরের দিন কুসুম তার শাশুড়িকে বলে, মা, আমি একটু বাজার থেকে আসছি। এত গরমের মধ্যে বাজারে যাওয়ার কি দরকার বৌমা? কি গরম পড়েছে। কিছু দরকারি জিনিস আনবো মা। আচ্ছা যাও, চন্দ্রাকেও সাথে নিয়ে যাও। না মা, এত গরমে আমি যেতে পারবো না। এমনি কাল সারা রাত ঘুমাইনি। বৌদি, আমি তোমার ঘরে গিয়ে একটু ঘুমাবো। উফ, কি গরম। কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। জানি না বাবা, কি দরকারি জিনিস কিনতে এত রোদের মধ্যে বৌমা বেরোলো। কুসুম কিছু একটা ভেবেছিল, তাই সে এই গরমের মধ্যে বাজারে গিয়েছিল। কুসুম একটা ড্রামের দোকানে গিয়ে ওখানে নীল ড্রামের খোঁজ করলো। দাদা, নীল ড্রাম আছে? না না, নীল ড্রাম এখানে নেই, আমরা রাখা বন্ধ করে দিয়েছি। নীল ড্রামের কথা শুনলেই সবার শুকিয়ে যায়। আপনি কি করবেন নীল ড্রামের? একটু দরকার ছিল। তা অন্য কেউ রাখে কি? পেছন দিকে একটা দোকান আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। যদিও বা পুরো গ্রামই নীল ড্রাম রাখা বন্ধ করে দিয়েছে। আর যখন পাড়ার নতুন বউ ড্রাম কিনছিল, তখন তার ওপর সোজা নজর পড়ে পাড়ার রাডারের, মানে প্রতিবেশী কাকিমার। আর উনি সোজা স্ক্যান করতে করতে চলে গেলেন ওদের বাড়িতে। জানকী, ও জানকী! আরে কি হয়েছে শেফালি? আবার ওই জমিদারের গরুটা হারিয়ে গেল নাকি? আগে দম নিতে নাও, আগে বলো তো আশেপাশে কেউ নেই তো? না, ঘরে কেউ নেই। চন্দ্রা বৌমার ঘরে ঘুমিয়ে আছে আর বৌমা গেছে বাজারে কিছু জরুরি জিনিস কিনতে। হ্যাঁ, দরকারি তো হবেই।
তাই তো ভাবছি যে কিছু একটা গড়বড় আছে। দেখলাম তো বাজারে নীল ড্রাম কিনছে। এ কি বলছিস? বৌমা নীল ড্রাম কিনে কি করবে? হয়তো বা বরফ রাখার জন্য নীল ড্রাম দরকার, তাই হয়তো কিনতে গেছে। না গো, দেখে কিন্তু মনে হচ্ছিল তোমাদের ঠান্ডা করে ড্রামে ঢোকাবে। তখনই কুসুম নীল ড্রাম নিয়ে চলে আসে। এই দেখে শাশুড়ি আর প্রতিবেশী তো চমকে যায়। আমি আজকে গেলাম, মানে এলাম, এই বলে তো প্রতিবেশী চলে গেল। আর শাশুড়ির এই গরমের মধ্যেও শরীর ঠান্ডা হয়ে গেল। মা, কি হয়েছে মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? ওই দেখ, তোর বৌদি কি নিয়ে এসছে, নীল ড্রাম, যেটা নিয়ে এত খবর, কিন্তু বৌমা কেন নিয়ে এসছে? মা, হবে বৌদির কোনো কাজ, তুমি বেকারই চিন্তা করছো। কুসুম উঠোনে নীল ড্রামটা রাখলো আর সবার নজর ওই দিকেই ছিল। কিন্তু কুসুম কিছু না বলেই সোজা ঘরের ভিতরে গেল আর ঘর থেকে কিছু জিনিস আনলো, যেমন মাটির কলসি, পাখা, প্লাস্টিকের পাইপ। তখন ওখানে মোহন আর তার বাবাও চলে আসে। কুসুম, এ কি? নীল ড্রাম দিয়ে তুমি কি করবে? কিছুই না, গরম থেকে বাঁচার জন্য উপায় বার করছি। হ্যাঁ, গরম থেকে বাঁচার উপায়? তাও এই নীল ড্রাম দিয়ে? কি করে হবে? বাবা, আমি একবার খবরের কাগজে দেখেছিলাম যে একজন ট্রেনের ড্রাম কেটে কুলার বানিয়েছে, আর তাই আমি এই নীল ড্রাম নিয়ে এলাম। এটা কেটে কুলার বানাবো। বাহ, বেশ ভালো জুগাড় লাগিয়েছো তো। তুমি যদি চাও আমিও তোমায় সাহায্য করতে পারি। তুমি মাটির কলসিতে আগে জল ভরো, তারপরে পাইপ দিয়ে পাখাটা লাগিয়ে দেবে। বাবা, আগে ড্রামটাকে কাটতে হবে। আমি করাতটা নিয়ে আসছি বৌমা। এইভাবে কুসুম নিজের স্বামী আর শ্বশুরের সাহায্য নিয়ে ওই নীল ড্রাম দিয়ে একটা কুলার বানিয়েই ফেললো। প্রতিবেশী ছাদ থেকে সবকিছুই দেখছিল, আর তাই সেও চলে এলো কুলারের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। বৌমা, তুমি কামাল করে দিলে, সত্যি তুমি এই বাড়ির লক্ষ্মী। এই গরমে আজ তোমার জন্যই আমরা রেহাই পেলাম। খুব সুন্দর কুলার বানিয়েছো তুমি। ও কুসুম বৌমা, তুমি আমার জন্য একটা কুলার বানিয়ে দেবে? আমার বাড়িতেও কুলার নেই। বানিয়ে দেবে, তবে পয়সা নেবে। আরে এত পরিশ্রম করে কুলার বানিয়েছে, তা এমনি কেন দেবে? তাই টাকা দাও আর কুলার নাও। বুদ্ধি যখন বৌমার, তার লাভ তো ওরই পাওয়া উচিত। কি ঠিক বলছি না? শাশুড়ি যদিও মজা করে এই কথাটা বলল, কিন্তু প্রতিবেশী সঙ্গে সঙ্গে 500 টাকার নোট এনে কুসুমের হাতে ধরিয়ে দিল। তবে এটা ঠিকই, মানছি কুসুম বুদ্ধি লাগিয়ে এটা বানিয়েছে, কিন্তু ওরও তো পরিশ্রম হয়েছে, তাই পরিশ্রমের টাকা নিতে কোনো অপরাধ নেই। এরপর গোটা গ্রামবাসীরা ওর কাছ থেকে এসে নীল ড্রামের কুলার কিনল। এইভাবেই কুসুম শীতনগরী গ্রামকে প্রচন্ড গরমে ঠান্ডা রাখতে সাহায্য করলো। আর এই জোগাড় বুদ্ধির জন্য কুসুমের ইনকাম হতে লাগলো। কুসুম তার বাবাকেও একটা নীল ড্রামের কুলার দিয়ে চমকে দিল। আর এই দেখে দিনুরও তার মেয়ের ওপর খুব গর্ব হলো। সাধনা মায়ের পরম ভক্ত ছিল। ওর বিশ্বাস ছিল যে ওর বিয়ে যখনই হবে দেবী মায়ের কৃপায় হবে। আর সেই দিন চলেই এলো যেদিন সাধনার জীবনে সন্দীপ এলো। সন্দীপ সাধনাকে খুব ভালোবাসত, আর সন্দীপের বাড়ির লোকেদেরও সাধনাকে খুব পছন্দ ছিল। সবাই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল, আর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুর বাড়িতে সাধনা ঠিক ওইভাবেই দেবী মায়ের পুজো করত যেভাবে সে আগে করত। ভোরবেলা সে 5টায় উঠে স্নান করে দেবী মায়ের পুজো করে তারপর ও রান্নাঘরে চা বানাতে যায়। আরে বৌমা, এখন তো সবে সকাল 5টা বাজে, আর কিছুক্ষণ পরে উঠতে পারতে তো। মা, আমি তো রোজ এই সময় উঠি, আর এটা তো আমার অভ্যাস আছে। সাধনা চা বানিয়ে নেয় আর শাশুড়ি বৌমা মিলে চা খেতে লাগে। সবাই ঘুম থেকে উঠলে শাশুড়ি মা সাধনার নামে প্রশংসা করতে থাকে, আর যেটা দেখে তার বড় যা সুধা হিংসায় জ্বলে পুড়ে যায়। খুব ভালো সংস্কারী মেয়ে আমাদের সাধনা বৌমা। আগে যেখানে আমাকে ভোরবেলা উঠে চায়ের জন্য অপেক্ষা করতে হতো, এখন দেখো ভোর 5টাতেই সাধনা বৌমা আদা দিয়ে চা বানিয়ে এনেছে। আমি তো সবসময় এরকম বৌমাই চাইছিলাম, যে ভোরবেলা উঠে পুজো পাঠ করবে, সবার খেয়াল রাখবে। হ্যাঁ, ভালো হলো। এখন আর তোমাকে সকাল সকাল উঠে চা বানাতে হবে না। নতুন বৌমা, তুমি এখন একসাথে বসে সকালে চা খেও। সুধা বৌমা, তুমিও ভোরবেলা ওঠার অভ্যাস করে নাও, এটা খুব ভালো অভ্যাস। আমি বলছিলাম কি, সোমবার দিনকে আমাদের কুলগুরু নিজের শিষ্যদের নিয়ে বাড়িতে আসবেন। আর বৌমা, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকেই পুজোর জন্য লুচি ভাজতে হয়।
তাই এটা তোমার দায়িত্ব যে তুমি ভালো করে ফুলকো লুচি বানাবে, বুঝলে বৌমা? হ্যাঁ মা, আমি ভালো লুচি করার চেষ্টা করব। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি থাকতে তুমি আর কারোর প্রশংসা পাবে না। যবে থেকে বাড়িতে এসছে না, সবার প্রিয় হয়ে গেছে। আমাকে তো কেউ আজকাল পাত্তাই দেয় না। দেখাচ্ছে মজা। সুধা, কখন থেকে জল চাইছি, কি ভাবছো? সারাদিন না শুধু আমার পেছনেই পড়ে থাকো। এক গ্লাস জলও নিজে নিতে পারো না? দাঁড়াও দিচ্ছি। পুজোর জন্য জোগাড়জান্তি শুরু হয়ে যায় আর সবাই কুলগুরু আসার জন্য অপেক্ষা করতে থাকে। মা, এই পূজার ফুল আর সামগ্রী এনেছি, আর কিছু লাগলে বলো। সবকিছুই তো এসে গেছে, শুধু লুচি ভাজার জন্য তেল আর ঘিটা আনলেই হবে। ওটা এনে দে বাবা। সন্দীপ তেল আর ঘিয়ের প্যাকেট যখন সাধনার হাতে দিতে গেল, তখন সুধা ওকে আটকে দিল। ঠাকুরপো, তেল ঘিটা আমার হাতে দাও, আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। তুমি তোমার দাদার সাথে গিয়ে বারান্দায় মাদুরগুলো পেতে ফেলো। তবে তুমি এই জিনিসগুলো সাধনাকে দিয়ে দিও। কিন্তু সুধা তেল আর ঘি আলমারিতে লুকিয়ে রাখল। এমনকি রান্নাঘর থেকে সমস্ত তেল আর ঘি এনে ও নিজের ঘরে লুকিয়ে রাখল। তাই লুচি ভাজতে গিয়ে সাধনা তেল ঘি কিছুই খুঁজে পেল না। বৌমা, সমস্ত প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার রীতি অনুযায়ী শুধু তোমার লুচি ভাজাটাই বাকি আছে। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার বাবা ডাকছেন। মনে হচ্ছে কুলগুরু চলে এসছেন। সাধনা, আমি ঘি আর তেল সুধা বৌদিকে দিয়ে দিয়েছিলাম। বৌদি তোমাকে দিয়েছে তো? হ্যাঁ মা, আসছি। আচ্ছা, তাহলে ঘি আর তেল সুধা দিয়ে রেখেছে? আমি বেকারই চিন্তা করছিলাম। দিদি, ও দিদি, আরে দিদি গেল কোথায়? তেল আর ঘি কোথায় রেখেছ? দাও না। তেল ঘি কোথায় আমি ওসব জানি না। আমি যাচ্ছি, আমাকে বাবা ডাকছে, আমি ফুল দিতে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নাও। এখন কি করব আমি? কোথা থেকে তেল ঘি আনবো? আবার সবার সামনে গিয়ে জিজ্ঞেস করবো, সেটাও তো ভালো লাগে না। হে দেবী মা, তুমি আমাকে রক্ষা করো। এতদিন যদি আমি সত্যি মনে তোমার পুজো করে থাকি, তাহলে আজকে আমি তোমার নাম করে জলের মধ্যে লুচি ভাজবো। আজ আমার ভক্তির পরীক্ষা মা। জয় মা। যত খুশি মামা বলে ডেকে নে, কেউ তোকে আজকে সাহায্য করতে আসবে না। এইভাবে ভগবান কখনোই সাহায্য করে না। আর আমিও দেখব কিভাবে জলের মধ্যে লুচি ভাজা যায়। সাধনা মনে মনে দুর্গা মায়ের নাম নিয়ে জলের মধ্যেই লুচি ভাজতে শুরু করে দিল। আর মায়ের আশীর্বাদে জলের মধ্যেই লুচি ফুলতে লাগলো। সাধনার চোখে খুশির জল ছিল। সে মাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে তুলে নিল। এইসব দেখে সুধা তো অবাক হয়ে যায় আর ভাবে, এই চমৎকার কি করে হলো। সাধনা সবার জন্য লুচি নিয়ে যায় আর কুলগুরু তার শিষ্যদের সঙ্গে নিয়ে লুচি প্রসাদ গ্রহণ করেন। গুরুদেব, এটা আমার ছোট ছেলে সন্দীপের বউ সাধনা। গুরুদেব, আজকে আমার বাড়ির রীতি অনুযায়ী এই লুচিগুলো আমার ছোট বৌমাই ভেজেছে। আচ্ছা, আমি তেল আর ঘিতে বানানো লুচি অনেক খেয়েছি, কিন্তু জলে বানানো লুচি এই প্রথম খেলাম। জলে বানানো লুচি? কি বৌমা, আমি ঠিক বলছি তো? আজ তোমার বিপদের সময় দেবীমা তোমার সাহায্য করেছেন, তাই তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমার মাই আমাকে সাহায্য করেছেন। না হলে তো আজকে আমি আপনাদের জন্য এই লুচি বানাতেই পারতাম না। সাধনা খুব ভালো মেয়ে। দেবীমা যার উপর কৃপা করেন সে সর্বদা সত্যের পথেই চলে, আর দেবীমাও বিপদের সময় তার ভক্তকে রক্ষা করে। তাই এখানে উপস্থিত সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন সাধনাকে ঈর্ষা না করে। এর গুণকে চেনো এবং এর সাথে মিলেমিশে থাকো, তবেই দেবীমা প্রসন্ন হবে। শোভা এবং রামপ্রসাদ, আজ তোমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করে আমি খুব খুশি হয়েছি। দেবী মায়ের কৃপা আপনাদের সকলের ওপর বজায় থাকুক। জয় মাতা দি। কুলগুরু যাওয়ার আগে সুধার চোখ খুলে দিল আর সুধার খুবই আত্মগ্লানি হতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি হিংসার বশে এই সমস্ত কাজ করেছিলাম। সাধনা, আমি তোমাকে কোনোদিন হিংসা করব না। তোমাকে কেন, আমি কাউকেই হিংসা করব না। এরকমই করা উচিত। কোনোদিনই কাউকে হিংসা করা উচিত নয়। বৌমা, দেবীমা আজকে যা কৃপা করেছেন তা দেখে মনে হচ্ছে ওনার নামের একটা কীর্তন বাড়িতে দেওয়া উচিত। মায়ের এই কৃপার জন্য ওনার নামে ভজন কীর্তন করা উচিত। মা, এটা তো খুব ভালো কথা গো। চল বাবারা, আমরা গিয়ে মায়ের কীর্তনের ব্যবস্থা করি। চল। এরপরে সবাই মিলে মায়ের ভজন কীর্তন করল আর সুধা নিজের স্বভাবকে বদলে নিল আর সাধনার সবার সাথে মিলেমিশে থাকলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।